হ্যালো, কি অবস্থা? আশা করি ভালো আছো। তো লাস্ট দিন আমরা আলোচনা করছিলাম মেইন বই নিয়ে, দশম চ্যাপ্টার, আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারটা নিয়ে মেইন বই নিয়ে আলোচনা করছিলাম। বলছিলাম যে আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে আলোচনা করবো, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস শুরু করবো। আমি পিডিএফ দিয়ে দিয়েছি, সো পিডিএফ থেকে আমরা আলোচনা শুরু করি। তাহলে দেখো, পিডিএফটা আমি দেখি। দেখো, প্রথম পৃষ্ঠায় আমাদের প্রথম টাইপ কি, আদর্শ গ্যাস আর গ্যাসের সূত্রগুলো। তো কি কি সূত্র আমাদের, বয়েল, চার্লস, চাপীয় সূত্র। ওই চার্টটা একটু, এই যে প্রথম পৃষ্ঠায় একটা চার্ট আছে দেখবা, এই চার্টটা একটু মনে রাখবা। সালটা লাগবে না, সাল স্থির রাশিটা মনে রাখবে, স্থির রাশি। চার্লসে বয়েল আমাদের কি তাপমাত্রার ভর স্থির থাকে, এরপর চার্লস আমাদের চাপ ভর স্থির থাকে, আর চাপীয় সূত্রে আমাদের আয়তনের ভর স্থির থাকে, এটা আমরা জানি। সূত্রটাও জানি, V proportional 1/P, V proportional to T, P proportional to T। মেইনলি একটু মনে রাখবা যেটা লেখচিত্র এখানে দেখো, বয়েলের সূত্র কি হয়, আয়তাকার পরাবৃত্ত, এমন না? এরকম একটা শেপ না? তাহলে বয়েলের সূত্রে গ্রাফটা কি এরকম না? তো এটা কি একটু আমাদের পরাবৃত্ত বা প্যারাবোলা শেপের না? প্যারাবোলা শেপ না? তো এইটা এখানে বলছে যে আমাদের বয়েলের সূত্রে যে গ্রাফটা, সেটা আমাদের কি হবে, আয়তাকার পরাবৃত্ত বা সমপরাবৃত্ত বা একটা প্যারাবোলা শেপ হবে, যেটা আয়তাকার হবে, যেহেতু আয়তাকার একটা অবস্থানতে আছে। আচ্ছা, তো অবশ্যই এটা আইসোথার্ম বা সমষ্ণ রেখা নির্দেশ করবে। ওকে, চার্লসের সূত্রে দেখো, চার্লসের সূত্রে আমাদের গ্রাফটা কেমন হয়, এমন। আমরা ম্যাথ ফার্স্ট আর থার্ড চ্যাপ্টার সরলরেখা স্ট্রেট লাইনে পড়ছি না? এরকম গ্রাফ আমাদের কি হয়, মূল বিন্দুগামী সরলরেখা না, মূল বিন্দুগামী সেন্টার পয়েন্টে কমন করতেছে একটা স্ট্রেট লাইন, এটাই তো। ওকে, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের মূল বিন্দুগামী সরলরেখা, যেটা আমাদের চার্লসের সূত্র নির্দেশ করবে, আর অবশ্যই একটা আইসোবার বা সমচাপীয় রেখা নির্দেশ করবে, যেটা সমচাপীয় রেখা নির্দেশ করবে। আচ্ছা, তাহলে চাপীয় সূত্র সেম, এখানে পি আর টির মধ্যে এরকম একটা গ্রাফ পাবো আমরা। তাহলে ওইটাও কি আমাদের মূল বিন্দুগামী সরলরেখা, চাপের ক্ষেত্রে এটা সম আয়তন রেখা নির্দেশ করবে। তো দেখবো এটা কিভাবে মনে রাখবা, বয়েলের সূত্র আমাদের স্থির থাকে তাপমাত্রা, রাইট? তো তাপমাত্রা মানে কি, তাপমাত্রা সমান সমষ্ণ রেখা বা আইসোথার্ম। এরপর চার্লসে কি আমাদের চাপ স্থির থাকে, তাই চাপ স্থির থাকে মানে আইসোবার, সো সমচাপীয় একটা রেখা। আর এরপর চাপীয় সূত্রে আমাদের কি, সমায়তনের একটা রেখা, যেহেতু এখানে আয়তন স্থির থাকে বা আইসোকোর যেটা ইংলিশে। ঠিক আছে, এই চার্টটা একটু মনে রেখো, এই চার্টটা একটু দেখা দরকার। আর এরপর গ্রাফগুলো, যে সেকেন্ড পৃষ্ঠায় দেখো গ্রাফগুলো আছে, গ্রাফগুলো একটু দেখবা। অন্যান্য চ্যাপ্টার আমি এগুলো একটু আলোচনা করে নিই, এই চ্যাপ্টার করতেছি কি, এই চ্যাপ্টারে অনেক ইনফো অনেক সময় চলে আসে, তো এই জন্য ইনফোগুলো আমি বলে দেবো, কোন কোন ইনফোগুলো দেখবা, এই চার্টটা দেখবা আর 2 নম্বর পৃষ্ঠার গ্রাফগুলো দেখবা। আচ্ছা, এরপর আচ্ছা, 2 নম্বর পৃষ্ঠার লাস্টে একটা চার্ট দেওয়া আছে, দেখো প্রমাণ তাপমাত্রা, এই জিনিসটা মনে রাখবা, প্রমাণ চাপ, এরপর গ্যাসের আয়তন, ঘনত্বটা লাগবে না, ঘনত্ব বাদে, আর 4 আর 6 নাম্বার বাদে বাকিগুলো ইম্পর্টেন্ট, 1 2 3 আর 5 নাম্বারটা, এগুলো একটু মার্ক করে রাখো, এগুলো কিন্তু আসবে পিডিএফ এর, এই জিনিস ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের 3 নাম্বার পৃষ্ঠায় আমাদের কোশ্চেন শুরু। প্রথমে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে। আচ্ছা, দেখি কি আসছে। একক চাপে কোনো গ্যাসের 1 মোলের আয়তন ও গ্যাসের পরম তাপমাত্রার অনুপাত কি নির্দেশ করে? তাহলে দেখো, একক চাপ মানে আমাদের পি, প্রেসার 1। আচ্ছা, 1 ফুল গ্যাসের আয়তন, n এর মানও বলছে 1, তাহলে গ্যাসটার আয়তন, 1 মোল গ্যাসের আয়তন আর গ্যাসটির পরম তাপমাত্রার অনুপাত কি নির্দেশ করে? আচ্ছা, দেখো তো কি বলছে কোশ্চেনটা। একক চাপ, এরপর আর কি বলছে আমাদের, একক 1 মোল গ্যাস। আচ্ছা, 1 মোল গ্যাস মানে n = 1, তাহলে গ্যাসটার আমাদের কি কি অনুপাত, আয়তন আর তাপমাত্রার অনুপাত।
তাহলে আমরা পিভি ইকুয়াল এনআরটি সূত্রে নিয়ে যেতে পারি, যেখানে আমাদের পি এর মান 1, ওকে, এন এর মান 1 আর টি। তাহলে আমাদের চাইছে কি ভি বাই টি কি নির্দেশ করবে, তাই তো? আয়তন তাপমাত্রা অনুপাত কি নির্দেশ করে? তাহলে নিয়ে যাই এখানে ভি বাই টি সমান কি আসতেছে, আর আর আসতেছে না, সিম্পল, একদম সিম্পল। ভি বাই টি কার নির্দেশ করতেছে? তাহলে কি হবে, অ্যানসার কি হবে? সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো একটা কোশ্চেন দিছে। আচ্ছা, এরপর পরম স্কেলের চাপের সূত্র। পরম স্কেলের চাপের সূত্র মানে কি? আমাদের চাপীয় সূত্রটা নির্দেশ করতেছে না, তাহলে কি চাপীয় সূত্রটা আমাদের কি? পি প্রপোর্শনাল টু টি, পি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অ্যাভোগাড্রো সংখ্যা মান 6.1023 থেকে পড়ে আসছো। কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? এই তো দেখো, কার্বন ডাই অক্সাইড, পানি, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। এখন পানি, পানি কি আমাদের কোনো গ্রিন হাউস গ্যাস? জানা কথা, ইজি অ্যান্সার। আচ্ছা, এরপর সকল গ্যাসের জন্য আয়তন প্রসারণ সহকারে মানে এই যে একটা জিনিস বলছি, যে খেয়াল রাখো, বই পড়ানোর সময় কিন্তু বলছিলাম যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনে দিয়ে দেয়। তাহলে আমরা কি বলছি, গ্যাসের আয়তন প্রসারণ সহকারে মান কত হবে বলো তো, মনে আছে? 1/273, এটা আমরা চার্লসও বলছিলাম। এরপর হচ্ছে তোমার ইয়েতে বলছিলাম, চাপীয় সূত্রে বলছিলাম, যেটা যদি এক্সামে আসে 1/273 আমরা অ্যান্সার করবো, মুখস্থ রাখতে হবে। এই যে আসছে। এরপর স্থির চাপে কোন গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে কি হয়? আয়তন বাড়লে কি হয়? আমাদের বয়েলের সূত্র আনো, P1V1 = P2V2। যদি আমাদের আয়তন বাড়ে, আচ্ছা, P1V1 P2V1, P proportional to 1/V বা V proportional to 1/P, তাহলে V বাড়তেছে, P কি বাড়বে না কমবে? কমবে, তো চাপ কমবে। এই যে চাপ কমে, বি নাম্বার অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর 7 নম্বরটা দেখো, গ্যাসের আয়তন কোন তাপমাত্রায় শূন্য হয়? কত, কোন তাপমাত্রায় শূন্য হয়? আয়তন শূন্য হয়, আমরা একটা তাপমাত্রা বলছিলাম না? কত তাপমাত্রা? -273°C, -273°C, যাকে আমরা কি বলতে পারি? 0 কেলভিনও বলতে পারি। এটা আমরা আলোচনা করছি মেন পেপার পড়ার সময়, বলছি না যে -273°C তাপমাত্রা এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় আমাদের অবশ্যই গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এর থেকে যদি নিচে নামে আয়তন ঋণাত্মক হবে, যেটা পসিবলই না। সুতরাং এই -273 পর্যন্ত আমাদের নামবে, ওইটাই আমাদের আয়তন বা ভলিউম 0 হবে, যেটা 0 কেলভিন। ওকে, আচ্ছা, 8 নাম্বার দেখো, আমাদের আদর্শ গ্যাসের সম্প্রসারণ রেখা V বনাম T ডিগ্রি সেলসিয়াস, মানে ডিগ্রি সেলসিয়াস লেখচিত্র কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্ষকে ছেদ করে? এইটাও ইজিলি বলা যায়। আমাদের আদর্শ গ্যাসের সম্প্রসারণ রেখা V বনাম T, V আর T মানে চার্লস, চার্লস কিন্তু। তো চার্লস আমরা কি বলছি? 1/273°C। তাহলে যদি আমাদের এখানে অক্ষকে ছেদ করার কথা বলে, 1/273 কি উল্টায় যাবে? উল্টায় কত হবে? 273°C। তাহলে আমাদের বি হচ্ছে অ্যান্সার। মাইনাস ছিল যেহেতু, অবশ্যই মাইনাস ছিল, দ্যাটস এ বি বললাম অ্যান্সার। -1/273 ছিল না, তো ওই হিসাবে -273°C। এটা মুখস্থ রাখবা, মুখস্থ কোশ্চেন এটা। আচ্ছা, এরপর তাপমাত্রা হ্রাস পেলে কোন স্থানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হয়? তাপমাত্রা হ্রাস পেল, ধর শীতকাল আসলো, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হবে? বাড়বে নাকি হ্রাস পাবে? অবশ্যই হ্রাস পাবে। ধারণ ক্ষমতা হ্রাস পায় না, ধারণ ক্ষমতা বাড়লে তো আমাদের বৃষ্টিই হবে, যেটা বর্ষাকালে দেখা যায়। কিন্তু আমাদের ধারণ ক্ষমতা কি? তাপমাত্রা হ্রাস পেলে কি অবশ্যই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আমাদের হ্রাস পাবে, সেটা শীতকাল আমরা লক্ষ্য করি। আমরা লাস্ট টপিকটা পড়াশোনা বলছিলাম। এরপর পরম শূন্য তাপমাত্রার কথা, একদম ইজি একটা কোয়েশ্চেন, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। বলো, একটু আগে বলছি -273°C বা 0 কেলভিন। একটু আগে বললাম না, পরম শূন্য তাপমাত্রায় তো আলোচনা করলাম, যেখানে আমাদের কি একদম আয়তনটা শূন্য হয়ে যায়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে ওইটা আমাদের পরম শূন্য তাপমাত্রা, তাহলে ওইটাই হচ্ছে আমাদের কি যেন বলতেছি, সরি, মানে হঠাৎ একটা সাউন্ড আসছিল তো ওইদিকে খেয়াল চলে যাওয়াতে আমি হারাই ফেলছি একটু। হ্যাঁ, পরম শূন্য তাপমাত্রা, সরি, পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যেখানে আমাদের আয়তন শূন্য হয়ে যায়, যেটা আমরা একটু আগে বললাম। তো ওইটা কিন্তু আমাদের -273°C বা 0 কেলভিন, মুখস্থ অ্যান্সার।
পানির হিমাঙ্ক কত? হিমাঙ্ক হিমাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রা আমাদের বরফ পানিতে কনভার্ট হয় বা পানি বরফে কনভার্ট হয়, এটা আমরা থার্মোডাইনামিক্সে আরো ভালোভাবে পড়বো। তো হিমাঙ্ক কত? এটা তো পারার কথা, কারণ আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বরফ পানি হয়, পানি বরফ হয়। তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস নাই, ফারেনহাইটে দাও। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত ফারেনহাইট? 32 ফারেনহাইট বা 273 কেলভিন। আমরা কনভার্সন করছি থার্মোডাইনামিক্সে, সো 32 ডিগ্রি ফারেনহাইট। PV ডিভাইড বাই T ইকুয়ালস কনস্ট্যান্ট, এটা কখন? থার্মোডাইনামিক্সে বলছি, এটা এখানে কেন দিল? এটা আমি থার্মোডাইনামিক্সে পড়াবো যখন সমুষ্ণ ও রুদ্ধতাপ দুইটাই হয়, তখন হচ্ছে PV ডিভাইড বাই T সমান কনস্ট্যান্ট হবে। এটা আপাতত মনে রাখো, থার্মোডাইনামিক্সে আমরা ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, এক ক্যালোরি তাপকে সম্পূর্ণ কাজে রূপান্তর করলে আমাদের কত জুল কাজ হবে? এক ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। 9 থেকে পড়ে আসছো, ইজি কোশ্চেন। হ্যাঁ, কানেকশন ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার আচ্ছা সামথিং প্রবাহিত হচ্ছে, উপরিতলে আয়তন সামথিং, তাপমাত্রা অপরিবর্তিত থাকে, কোন সূত্র মেনে চলে? দেখো তলদেশে কাজ করার সময় কি আমাদের উপরে, আমি চিত্রে দেখি, একটা ডুবুরি এখানে, এই যে এইচ উচ্চতা নিচে, তো আমার ডুবুরির জন্য এখানে কথা বলা আছে, উপরে একটা আয়তন, নিচে একটা আয়তন, ওকে। আর বলছে আমাদের তাপমাত্রা আছে, তাপমাত্রা সেম, দ্যাট মিন্স T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাপমাত্রা আমাদের সেম, then if the temperature is equal, then notice that volume এর আমরা ডিফারেন্স দেখতেছি, ভলিউম এখানেও সেম, এখানে সেম না। এবার চিন্তা করো তো আমাদের বাতাসের চাপ কত? 1 অ্যাটমসফিয়ার বা 101,325 প্যাসকেল বা 76 সেন্টিমিটার মার্কারি বা 760 মিলিমিটার মার্কারি, সবগুলো কালকে বলছিলাম। তাহলে যদি আমাদের ভলিউম এটা সরি প্রেসার এটা হয় 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে আমাদের এখানে H গভীরতা নিচে আমাদের কি সেম হবে? অবশ্যই হবে না, সেম তো হবেই না, কারণ এখানে আমাদের পানি থেকে প্লবতা কাজ করে না, P ইকুয়ালস টু কি আমাদের H রো G। তো এখানে আমাদের যে প্রেসার দিবে, অ্যাটমসফিয়ারে যে আমাদের প্রেসার দিবে ইনসাইড দ্য ওয়াটার, সেম প্রেসার তো দিবে না, অবশ্যই পানির প্লবতা H রো G যোগ হবে। তাহলে P2 সমান কি? P1 প্লাস H রো G, রাইট? তাহলে এখানে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই হবে? তাপমাত্রা স্থির P1 P2 P1 V1 P2 V2, কার সূত্র? বয়েলের সূত্র, ঠিক আছে? এটা আমি কেন ডায়াগ্রামটা আঁকলাম, কারণ তোমার বলছিলাম যে এমআইএসসি তে এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা এই শর্টকাট অ্যাপ্লাই না করে একদম লং ওয়েতে করব। তো লং ওয়েতে করলে এখানে এভাবে আমরা করব, এইচ এর মানটা আমরা এইভাবে বের করব, এই জন্য একটু দেখাই দিলাম। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেন, চাপের একক কি? অবশ্যই জানো, প্যাসকেল। আচ্ছা, কোন নির্দিষ্ট গ্যাসের, এটা তো জানোই, আয়তন চাপের ব্যস্তানুপাতে, বয়েলের সূত্র, ইজি। আচ্ছা, পরের কোশ্চেন, কোথায় পরের কোশ্চেন? আচ্ছা, এবার দেখো স্থির তাপমাত্রায় কোন গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক কি? PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বয়েলের সূত্র থেকে আমরা জানি, ইজি। তাহলে দেখো এরপর কেউ কোশ্চেনগুলো দেখো, নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন উল্লেখ করতে কি কি প্রয়োজন? গ্যাসের আয়তন মেনশন করতে আমাদের কি কি লাগবে বলতো? চাপ আর তাপমাত্রা লাগবে না, আয়তন যদি আমরা মেনশন করতে চাই গ্যাসের লাগবে, এটা তো আমরা কমন সেন্স। এরপর নির্দিষ্ট চাপে কোন ভর গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, চার্লসের সূত্র, ইজি। এরপর পরেরটা, একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের গ্যাস সমান সংখ্যক অণু থাকে, এটা ফিজিক্সের বই ডিরেক্টলি নাই, কেমিস্ট্রি বই আছে, বাট এটা হচ্ছে কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। মনে রাখবেন এটা অ্যাভোগাড্রোর সূত্র, যে সেম টেম্পারেচার মানে টেম্পারেচার আর প্রেসার যদি কনস্ট্যান্ট হয়, তো ওই ক্ষেত্রে সেম ভলিউমের সেম গ্যাস মানে সেম ভলিউমের সব গ্যাসে সেম অ্যামাউন্টের মলিকিউল থাকে, যেটা অ্যামাউন্ট কত? 6.02 × 10⁻23, এটা কে বলছে? অ্যাভোগাড্রো বলছে, রাইট? আচ্ছা,
মানে যদি 1 মোল হয়, 1 মোল হলে 6.02 into 10^23, বাট যদি 5 মোল হয় তো 5 ইনটু, যদি ধরো হাইড্রোজেন আছে 5 মোল, নাইট্রোজেন আছে 5 মোল, তাহলে কি হাইড্রোজেনও 5 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, নাইট্রোজেন কি 5 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, তো সেম অ্যামাউন্টের মলিকুল থাকবে না, এটাই বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখো এটা একদম ইজি, পিভি ইকুয়াল এনআরটি, তো আর ইকুয়ালস টু পিভি বাই এনটি। আচ্ছা, পরে আইইউ, কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়? বলছি না কালকে যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কি গ্যাসের আয়তন শূন্য, আয়তন শূন্য মানে তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে? গ্যাসটাই তো নাই, গ্যাস না থাকলে অণু থেকে আসবে, আর তাদের ছোড়াছড়ি থেকে হবে, আর তাদের কাইনেটিক এনার্জি বা থেকে আসবে? তাহলে আমাদের ওই টেম্পারেচারটা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাথে কোনটা সত্য নয়? কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া সম্ভব। কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া সম্ভব? জীবনও সম্ভব না, বাকিগুলো কিন্তু সম্ভব। এটা নিজেই পারবো, এটা এখন মানে একদম এত কিছু ডিটেলস আলোচনার মধ্যে একটু বসতে যাওয়ার টাইম, এটা তো নিজেই বুঝতেছো যে তারপর কাজের মধ্যে সম্পর্কে সাউন্ড অবশ্যই করে, নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে তাপের প্রয়োজন, কাজের জন্য আমাদের তাপ তো দরকার হবেই, অবশ্যই হবে। থার্মোডাইনামিক্সের ল আছে না এখানে, থার্মোডাইনামিক্স থেকে আসছে। এরপর কাজ আর তাপ একে অপরের সমতুল্য, অবশ্যই সমতুল্য। কাজ আর তাপ, কাজ থাকলে তাপ হবে, তাপ না থাকলে কাজ থাকলে তাপ হবে, তাপ থাকলেও কাজ হবে, দুটোই তো কানেক্টেড, রাইট? বাট ওইটা তো হবে না, কিছু তোমার ব্যয় করা লাগবে, কাজের শক্তি পাওয়ার জন্য তোমার কিছু ব্যয় করতেই হবে, রাইট? আচ্ছা, এরপর গ্যাস আদর্শ গ্যাসের স্থিতিশক্তি কত? এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আদর্শ গ্যাসে আমাদের কোনো পটেনশিয়াল এনার্জি থাকে না, যা থাকে কাইনেটিক এনার্জি। অণুগুলো সারাক্ষণ ছোটাছুটি করবে, তার স্থির থাকে না আইডিয়াল গ্যাসের জন্য। সো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমাদের পটেনশিয়াল এনার্জির মান 0। ওকে, এবার পানির দ্রবীভূতিতে আমাদের চাপ কত? পানির দ্রবীভূতিতে আমাদের চাপ তো দেখানোর সময় বলছি, তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন, আমাদের প্রেশার হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি। এরপর যদি চাপ বৃদ্ধি পায় তাহলে স্ফুটনাঙ্ক কি হয়? প্রেশার বাড়তেছে, প্রেশার তুমি বাড়াইতেছো, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, তুমি প্রেশার বাড়াই দিলা, এক্ষেত্রে স্ফুটনাঙ্ক কি হবে? বাড়বে নাকি কমবে? প্রেশার বাড়লে কি স্ফুটনাঙ্ক বাড়বে না? অবশ্যই বাড়বে। এটা থার্মোডাইনামিক্সে পড়বো আমরা। এখানে ম্যাক্সিমাম থার্মোডাইনামিক্সে কোশ্চেন লিখে দিচ্ছে আসলে। থার্মোডাইনামিক্সে আমরা যখন দেখবো যে যদি আমরা প্রেশার ইনক্রিজ করি কোনো একটা লিকুইডের উপর, তাহলে দেখবো ওইটার যে স্ফুটনাঙ্ক, সেটা হচ্ছে বাড়বে, অবশ্যই বাড়বে। আচ্ছা, এরপর সাবস্ট্রেটটা দেখো, পানির দ্রবীভূতির চাপ তাপমাত্রা, এটা একটু আগে বললাম 273.16 আর 4.58। তারপর BSMS2, এটা হচ্ছে নিজের কোন শর্ত সাপেক্ষে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মতো আচরণ করে? একটা ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে কোন শর্তের ক্ষেত্রে আমাদের বাস্তব ন্যাচারাল গ্যাসগুলো আমাদের আইডিয়াল গ্যাসের মতো আচরণ শুরু করবে? তো দেখো আমাদের ডি নাম্বারের অপশনটা দেখো, কম ঘনত্বে যখন ডেনসিটি লো থাকবে গ্যাসের কণাগুলো তুলনামূলক দূরত্বে থাকবে। এটা মনে রাখবা, যখন আমাদের ডেনসিটি লো হবে কণাগুলো ডেনসিটি লো হবে আমাদের অবশ্যই কণাগুলো আমাদের কম্পারেটিভলি লেস ডিসটেন্সে থাকবে, ঠিক আছে? আর নেক্সট ক্যান্ডিডেট, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস কখন, মানে ন্যাচারাল গ্যাস কখন আইডিয়াল গ্যাস হবে, এটা সরি আইডিয়াল গ্যাস এর হচ্ছে আইডিয়াল গ্যাস কখন ন্যাচারাল গ্যাস হবে, বাট যখন ন্যাচারাল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো হবে তখন তো অবশ্যই দূরত্ব থাকবে। কোশ্চেন খেয়াল করেন, এখানে হচ্ছে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, মানে কখন ন্যাচারাল গ্যাস would behave like an ideal gas whenever the density would be decreased, মানে ডেনসিটি আমাদের লো হবে, লো ডেনসিটিতে আমাদের
কণাগুলো, কারণ গ্যাসের যে ছোট ছোট পার্টিকেলগুলো, কণাগুলো, সেগুলো হচ্ছে আমাদের তুলনামূলক ভালো একটা ডিস্টেন্সে থাকবে, তখন হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস অবশ্যই আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে। বাট এটার উল্টাটা বলছিলাম, এর আগে যেটা বলছিলাম উল্টাটা, যে আইডিয়াল গ্যাস তখন ন্যাচারাল গ্যাসের মতো হবে যখন আমাদের ডেনসিটি লো হবে, বাট কণাগুলো তুলনামূলক কম দূরত্বে থাকবে, তখন হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস হবে ন্যাচারাল গ্যাসের মতো। এটা খেয়াল রাখবা, ওইটা আসতে পারে আইডিয়াল গ্যাস তো ন্যাচারাল গ্যাসের মতো হবে, তাহলে কি জাস্ট কম জিনিসটা চলে আসবে। ওকে, আচ্ছা, বা এটা আসতে পারে হাই ডেনসিটিতে কণাগুলো তুলনামূলক দূরত্বে থাকে, মানে জিনিসটা উল্টা হইলে হয়েছে, হয় এদিক দিয়ে উল্টা বা এদিক দিয়ে উল্টা। একটা শব্দ মনে রাখবা, যদি আইডিয়াল ন্যাচারাল আসে তাহলে উল্টাই দিবা, ঠিক আছে? ওকে, এবার দেখো আদর্শ গ্যাস যখন পরম শূন্য তাপমাত্রায় পৌঁছায় তখন গ্যাসটা কি হবে? পরম শূন্য তাপমাত্রা, ওই ক্ষেত্রে কি কোনো প্রেসার দিবেন, এটাই অ্যান্সার, যে কোনো প্রেসার সে দিবে না, কোনো চাপ প্রয়োগ করবে না, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে এই টপিক। পরের টপিকে আমরা যাই। এগুলো ক্লিয়ার তো? আশা করি সমস্যা হবে না। পরের টপিক দেখো, আমাদের কোয়েশ্চেনে চলে যায়, ইনফরমেশন এগুলো দেখো কি বলছে। স্বাভাবিক গ্যাসের জাহাঙ্গীরনগরটা পৃষ্ঠা নম্বর 5 পঞ্চম পৃষ্ঠার নিচের দিকে, যে আমাদের স্বাভাবিক গ্যাসের গতিশীল তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক বল নেই, সুতরাং অণুগুলো কি, আমরা বলছি যে আইডিয়াল গ্যাসের জন্য আমাদের অবশ্যই পটেনশিয়াল এনার্জি জিরো, দ্যাট মিনস আমাদের কোনো বিভব শক্তি নাই। এই যে দেখো সি নাম্বারটা, বিভব শক্তি শূন্য হয় না বা পটেনশিয়াল এনার্জি আমাদের জিরো হয় না, তাহলে ওইটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপর রাশি ইউনিভার্সিটি মোলার আয়তন গণনার ক্ষেত্রে মোলার আয়তন পিভি এনার্জি থেকে ভি এর মান বের করা ইজি, ম্যাথসে আসছে, এগুলো লাগবে না। আচ্ছা, এর পরের টপিকে কোয়েশ্চেনগুলো দেখো, যে জাহাঙ্গীরনগর যেটা আসছে, যে গ্যাসের অণুর গড় বর্গবেগ পরম তাপমাত্রার কি, গ্যাসের অণুর জন্য গড় বর্গবেগ পরম তাপমাত্রার কি হবে? কিছুই না, মনে হতে পারে সমানুপাতি গড় বর্গবেগ কি, সিআরএমএস। কারণ কি সিআরএমএস আমরা তো পড়ছি কি, সিআরএমএস হচ্ছে রুট ওভার 385। আমি একটু হাসলাম, কোশ্চেনটা ফানি ছিল, কারণ দেখো সিআরএমএস প্রবল হতে রুট ওভার টি না, প্রবল টি হবে না, বাট এটা যদি অ্যাডমিশনে আসে আমি ব্যাট করতে পারি, এটা পোলামেন কি করে সমানুপাতিক, আর যারা একটু চালাক তাদের মধ্যে ম্যাক্সিমাম বর্গের সমানুপাতিক। এটা কি বর্গ নাকি বর্গমূল? তাহলে আমাদের গড় বর্গবেগ গ্যাসের পরম তাপমাত্রা কি, বর্গমূলের সমানুপাতিক, নট বর্গের সমানুপাতিক, নাইদার জাস্ট তাপমাত্রার সমানুপাতিক। বর্গ হবে না, আবার সমানুপাতিকও হবে না, যেটা বলছে ব্যস্তানুপাতিক হবে না, কি হবে, বর্গমূল সমানুপাতিক। খেয়াল রাখবা, কোশ্চেন কিন্তু এরকম পেঁচায়, ভালো একটা কোশ্চেন করছে, রিপিট হওয়ার প্রবাবিলিটি আছে, বলে দিলাম। আচ্ছা, এরপর দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের অণুর গড় বর্গবেগ কি হয়? এই যে এই শর্তটাই দেখো, তাপমাত্রা তুমি বাড়াবা, ধরো তোমার 4 ছিল, তাহলে √4 হয়ে 2 হইতো, যখন 16 করবা √16 হয়তো 4ই হবে। তার মানে তাপমাত্রা ইনক্রিজ করতেছে, ঠিক আছে, বাট ওর তো মান বাড়বে, কারণ সমানুপাতিক। যতই বর্গমূল হোক, বর্গমূল হইলেও কি যদি 2 গুণ হয় তাহলে তো 1.41 বাড়বে, বর্গমূল তো কিছু একটা মান তো আসবে, 1 এর চেয়ে বড় একটা মান তো আসবে, রাইট? সুতরাং কি সিআরএমএস আমাদের বাড়বে না? অবশ্যই বাড়বে। আচ্ছা, ওরে আল্লাহ, এটা একটা ফেমাস কোশ্চেন। দেখো সিওর 1 নম্বরটা, তি তাপমাত্রা আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি কত, কোন জায়গায় আছে, সিওতে 2 বার, জাহাঙ্গীরনগরে আসছে, আইওতে আসছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটা কি গড় গতিশক্তি অবশ্যই আমরা বোল্টজম্যান ধ্রুবকাঙ্ক বলছি না, আর এখানে কোনো আমাদের এক পারমাণবিক দ্বিপারমাণবিক বলা নেই, তাহলে আমরা কি এক পারমাণবিক ধরেই কাজ করবো, তাহলে কি আমাদের
অবশ্যই 3/2 কেটি নিতে হবে। যদি আমাদের দ্বিপারমাণবিক বলে তখন আমরা 5/2 কেটি নিব, কিন্তু এখানে আমাদের একপারমাণবিক ধরেই করতে হবে কিছু যদি বলা না থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর গ্যাসের অণুর গড় গতিশক্তি উহার কি হবে? গড় গতিশক্তি কি? 3/2 এনআরটি, রাইট? আচ্ছা, অণুর গড় গতিশক্তি, অণুর বলছে 3/2 এনআরটি না, অণুর ক্ষেত্রে 3/2 কেটি। আর যদি আমাদের 1 মোল বা সামথিং মোল মানে টোটাল গ্যাসটা বলতো, ওই ক্ষেত্রে 3/2 এনআরটি হইতো। যাই হোক, তাহলে যদি আমাদের অণুর গড়ও বলে, অণুর গড় গতিশক্তি বলে বা গ্যাসের গতিশক্তি বলে, দুই ক্ষেত্রে কি ই প্রপোর্শনাল টু টি না? ই প্রপোর্শনাল টু টি, তো এটাই বলছে ই প্রপোর্শনাল টু টি, যে তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কেউর কোশ্চেনটা দেখা যাচ্ছে, আমি বারবার খেয়াল করছি কারণ ভিডিও এনি টাইম অফ হয়ে যায়। ক্লিয়ার আছে? ওকে, ওকে। কেউতে দেখো কি আসছে, একটা নির্দিষ্ট চাপে যে কোনো যে তাপমাত্রা কোনো পদার্থ কঠিন তরল বায়ু তিনটা অবস্থান করে, কাকে কি বলে? থার্মোডাইনামিক্সের কোশ্চেন ত্রয়োদশ বলে বা ট্রিপল পয়েন্ট বলে। আচ্ছা, অণুর গড় বর্গবেগের সাথে চাপের সম্পর্ক কি? গড় বর্গবেগের সাথে চাপের সম্পর্ক, এখন এইটা মনে রাখবা, পি সমান কি? পি সমান কি 1/3 রো সি স্কয়ার। এটা দেখাইছিলাম না? এটা বই পড়ানোর সময় আমি দেখাইছি, রাইট? পি প্রপোর্শনাল ইকুয়ালস টু 1/3 রো সি স্কয়ার, সূত্র দেখাইছি কালকে বই পড়ানোর সময়, মনে করো। পি ইকুয়ালস টু 1/3 রো সি স্কয়ার, এটাই হবে। হ্যাঁ, 1/3 রো সি স্কয়ার। আচ্ছা, এরপর which is the correct one? CRMS is to AB is to CM. দেখো, মানে এখানে কারেক্ট কোন? CRMS, CAB আর CM, এটা একটা মুখস্থ কোশ্চেন, এখানে বোঝার কিছু না। এখানে CRMS আর CAB আর CM, এই তিনটা ব্যাগের আমাদের অনুপাত কত মনে রাখবে? CRMS is to CAB is to CM always 1.22 is to 1.12 is to 1, মানে CRMS সবচেয়ে বড় হয়, তারপর CAB, তারপর হচ্ছে CM, তাদের মানে CRMS গ্রেটার, তারপর হচ্ছে আমাদের CAB, তারপর হচ্ছে CM। একটু মনে রাখবা, মুখস্থ কোশ্চেন। আচ্ছা, সাবস্টেটটা দেখো যে কোনটা ঠিক, যে কোনো বস্তুকে কি করলে, গরম করলে কণা গতিশক্তি বাড়ে, কমে নাকি পরিবর্তন হয়? সরি, গতিশক্তি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি? ভেলোসিটির উপর কানেক্টেড, রাইট? তা আমরা যদি কোনো একটা বস্তুকে যদি আমরা হিট দিই, তার যে পার্টিকেলগুলো, মলিকিউলগুলো ভিতরে, এগুলো কি ছোটাছুটি করতে থাকে না? তাহলে কি ভেলোসিটি বাড়ে না? তাহলে তো অবশ্যই আমাদের কোনো বস্তুকে আমরা গরম করলে এটার কি আমাদের কাইনেটিক এনার্জি কি বাড়বে, রাইট? যদি আমাদের অণুগুলো ছোটাছুটি বাড়বে, দ্যাটস ওকে, ওই হিসাবে আমাদের কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, অবভিয়াসলি। আচ্ছা, গ্যাসের গতিশক্তি বিস্তারের সাথে কি হয়? গ্যাসের গতিশক্তি আমাদের বিস্তারের সাথে কি হয় মনে রাখবা? গ্যাসের গতিশক্তি অলওয়েজ বিস্তারের সাথে বর্গের সমানুপাতে বাড়ে।